হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা আমাদের এই চ্যানেলের ভিডিও নিয়মিতভাবে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নিয়মিতভাবে দেখেননি কিংবা এখন পর্যন্ত আপনারা চ্যানেলটির ভিডিও দেখি দেখি বলে ভাবছেন, তারা অবশ্যই একটিবার হলেও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই নিজেকে কম্পিউটারে দক্ষতা অর্জনে সফলতা অর্জন আনতে পারবেন। বন্ধুরা, আজকে জানিয়ে দিব আমাদের পরবর্তী খণ্ডের পরবর্তী অংশগুলো। তাই কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মধ্যে। আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পরে এই ফরম্যাট মেনু থেকে ইতিপূর্বে আমরা এখানে ফন্টের কিছু বর্ণনা পেয়েছি। আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে প্যারাগ্রাফ। দেখুন, এই প্যারাগ্রাফ সম্পর্কে তেমন অবগত নেই, কারণ হচ্ছে যে আমরা যদিও বা এখানে ফরম্যাটিং টুলবারে এই লাইন স্পেসিং সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েছিলাম। মূলত এই লাইন স্পেসিংটি এই প্যারাগ্রাফের ভিতরেই থাকে। আর এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাই যেমন লাইন স্পেসিংয়ের এখানে সিঙ্গেল নামে একটি অপশন রয়েছে। আমরা যখন এখান থেকে মাল্টিপল সিলেক্ট করে দেই তখন এখানে 3 এর জায়গায় আমরা যদি এখানে পয়েন্ট আরও বাড়িয়ে দেই বা কমিয়ে দেই তাহলে সেই অনুপাতে লাইনের দূরত্ব বেড়ে যাবে। আর স্বাভাবিকভাবে আমরা এই লাইন স্পেসিং থেকে আমরা এই 1.0 অফিসিয়ালভাবে ব্যবহার করে থাকি। এবার আবারও ফরম্যাট মেনু থেকে আমরা গুরুত্বপূর্ণ যে অপশনটি দেখব সেটি বুলেটস অ্যান্ড নাম্বারিং। দেখুন, আমরা বুলেটস অ্যান্ড নাম্বারিং ইতিপূর্বে আমরা এই ফরম্যাটিং টুলবারের মধ্যে এখানে নাম্বারিং এবং এটি বুলেটস, এখান থেকে সাধারণত আমরা ম্যানুয়ালি একটি করে বুলেটস ব্যবহার করতে পেয়েছি অথবা নাম্বারিং ব্যবহার করতে পেয়েছিলাম। কিন্তু বিস্তারিত জানার জন্য আমরা ফরম্যাট মেনু থেকে বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পারবো নাম্বারিংটি সিলেক্ট করা রয়েছে। এই নাম্বারিংয়ের এখানে 1 দেখুন পয়েন্ট দেওয়া রয়েছে, ব্র্যাকেট রয়েছে, রোমান সংখ্যা রয়েছে, এ পয়েন্ট রয়েছে, ছোটো হাতের এ রয়েছে। তো এভাবে কিন্তু আমরা প্রায় 60টি অপশন এখান থেকে ব্যবহার করতে পারি। তো এর একটি করে উদাহরণ যদি আমরা দেই, দেখুন আমরা 1 2 এভাবে ক্রমিক সংখ্যা না সাজিয়ে যদি এখানে ABCD সিলেক্ট করে দিয়ে ওকে করি তাহলে আমরা পর্যায়ক্রমে এভাবে লেখার পরে ইন্টার প্রেস করলে ABCD আকারে কিন্তু টাইপ করতে পারবো। তো এ সম্পর্কে আমরা যদিও আগে বলেছি, তবুও আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এই বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ে আমরা কিন্তু বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের করে নিতে পারি। তো যেমন দেখুন যে এখানে আমরা যে সংখ্যাগুলো ইউজ করতেছি সেগুলো বিভিন্ন রকমের আমরা ব্যবহার করতে পারি। অনুরূপভাবে নাম্বারিংয়ের পরিবর্তে এখানে বুলেটস রয়েছে। আমরা সাধারণত এখানে টুলবারের সাহায্যে একটি বুলেটস ব্যবহার করেছিলাম ঠিক এমনটি, তবে এখানে আরও 6টি বুলেটস রয়েছে। আমরা যদি চাই এগুলো সিলেক্ট করে ওকে করলে ঠিক এভাবে আমরা বুলেটস পয়েন্টগুলো ব্যবহার করতে পারি। তো এভাবে আমরা নাম্বারিংয়ের পরিবর্তে বুলেটস অথবা বুলেটসের পরিবর্তে নাম্বারিং ইউজ করতে পারি। তো আশা করছি আপনারা খুব সহজেই আপনারা এই বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ের চিত্রটি দেখে বুঝতে পেরেছেন। তো এবার আবারও আমরা এই ফরম্যাট মেনুর অধীনে আরেকটি অপশন দেখব। দেখুন, এখানে বর্ডার অ্যান্ড শেডিং নামে একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। অবশ্যই আমরা বর্ডার অ্যান্ড শেডিংয়ের প্রতি গুরুত্ব দিয়ে কাজটি মনোযোগ সহকারে শেখার চেষ্টা করব। দেখুন, বর্ডার হচ্ছে যে আমরা যদিও বা এখানে আউটসাইড বর্ডার, অল বর্ডার এবং নো বর্ডার এ সম্পর্কে ইতিপূর্বের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে সেগুলো পেশ করেছি, তবুও আমি আজকে এখানে দেখিয়ে দিব যে এখানে কিভাবে এই বর্ডারের কাজ করে। তো দেখুন, আমরা যদি এখানে কোনো কিছু টাইপ করি বা কোনো লেখা লিখি, এই লেখাটাকে আমরা যদি এভাবে সিলেক্ট করে নেই, তো এই সিলেক্টের মাথা, এই কালো মাথাটা যদি একটু বাড়িয়ে দেই, দেখুন এই পরিমাণ যদি একটু বাড়িয়ে দেই তাহলে কিন্তু রেখাটি বামে ডানে সোজা লম্বা হয়ে যাবে। তো দেখুন, বর্ডারে আসার পরে আমরা এই বর্ডার সিলেকশন থাকবে, এরপরে বক্সের গায়ে ক্লিক দেব। এখানে দেখুন বিভিন্ন স্টাইলে রয়েছে, যদিও বা আমরা এখানে অল বর্ডার, বর্ডার এগুলো শুধুমাত্র একটি বর্ডার ব্যবহার করতে পেরেছিলাম। তো এখানে কিন্তু বেশ কিছু স্টাইল রয়েছে। এই স্টাইলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লাইন রয়েছে। এই লাইনগুলো আপনারা সিলেক্ট করে ইউজ করতে পারবেন। শুধু তাই নয়, আমি যদি এরকম কালো মোটা বর্ডার নেই তাহলে এটিকে কালারও করতে পারবো। আমি আমার ইচ্ছা মতো কালার দিয়ে বর্ডারটি কালার সেট করে নিতে পারবো। এটি হতে পারে চিকন বর্ডার, হতে পারে মোটা বর্ডার, অর্থাৎ আপনার প্রয়োজনীয়ভাবে আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন। এগুলো গায়ে ক্লিক দিলেই সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্ট হলেই আপনারা এইভাবে কালার চুজ করে নেবেন।
এরপরে আপনারা ওকে করেন, ওকে করলে আপনারা দেখতে পারবেন এভাবে বর্ডারটি। এরপরে আপনারা এই লেখাটি যেমন বাম দিকে বেশি চেপে এসেছে, এটিকে যদি আপনারা সেন্টার ক্লিক করেন তাহলে খুব সুন্দরভাবে মাঝামাঝি চলে যাবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটি বর্ডার তৈরি করা হয়েছে। এরপরে আমরা যদি চাই তাহলে এইভাবে শর্ট বর্ডার ব্যবহার করতে পারি। শর্ট বর্ডারটি কীরকম, এই যেমন আমার এই লেখাটিকে আমি সিলেক্ট করে নিব। তো এই লেখাটিকে সিলেক্ট এভাবে ঠিক সুন্দরভাবে মাথায় মাথায় সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে আবারও এই বর্ডার অ্যান্ড শেডিংয়ে চলে আসবো। বর্ডার অ্যান্ড শেডিং থেকে এই বক্সে ক্লিক দেবো। বক্সে ক্লিক দিয়ে এখান থেকে লাইন স্টাইলগুলো বেছে নেব। এভাবে লাইন স্টাইল বেছে নিলে এই ডান দিকে আমাদের প্রিভিউ করে দেখাচ্ছে। এরপরে আমরা এখান থেকে কালার চুজ করে নিব, নিয়ে ওকে করলে শুধুমাত্র এই লেখার চারদিক দিয়ে এই বর্ডারটি তৈরি হয়েছে। জাস্ট মনে রাখবেন যে সিলেক্টের কারণেই কিন্তু এই বড় এবং এই ছোট বর্ডারটি ব্যবহার করা যায়। এবার দেখুন আমরা এই বর্ডারের পরে এই পেজ বর্ডার ব্যবহার করব। দেখুন বর্ডার হচ্ছে শুধুমাত্র ওয়ার্ড বা সেন্টেন্সের চারিদিক দিয়ে দাগ ব্যবহার করা, আর পেজ বর্ডার বলা হয় চারিদিক দিয়ে বর্ডার দেওয়া। তো এই ক্ষেত্রে আমরা যদি এখানে ফরম্যাট থেকে আমরা এই বর্ডার অ্যান্ড শেডিংয়ে চলে আসি, এরপরে আমরা এই পেজ বর্ডার নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক দেই, তাহলে আমরা আবারও আগের মতনই এই অপশনগুলো ইউজ করতে পারি, স্টাইলগুলো ব্যবহার করতে পারি। তো আমি একটি স্টাইল দেখিয়ে দিলাম। এই স্টাইল দেখার পরে আমরা এখানে কালার ইউজ করলাম। কালার ইউজ করার পরে আমরা যদি আরও এই বর্ডারটিকে মোটা করে দিতে চাই তাহলে এই অ্যারোতে ক্লিক দিয়ে এখানে দেখুন এই দেখা যাচ্ছে আরও মোটা। তো আমরা সর্বোচ্চ এখানে 4.5 পর্যন্ত ব্যবহার করতে পারি। এইভাবে সিলেক্ট করার পরে বক্সটি ওকে করলে আমাদের পেজের চারিদিক দিয়ে সুন্দরভাবে একটি বর্ডার দেখা যাচ্ছে। এই বর্ডারটির নামই হচ্ছে পেজ বর্ডার। এই পেজ বর্ডারগুলো বিভিন্ন স্টাইলে ব্যবহার করতে পারি। যেমন দেখুন যে আমরা ফরম্যাটে চলে আসলাম, এরপরে আবারও বর্ডার অ্যান্ড শেডিংয়ে চলে এলাম। এই পেজ বর্ডার সিলেকশন করাই থাকবে। জাস্ট আমরা এখানে সর্বনিচে দেখুন এখানে আর্ট নামে একটি অপশন রয়েছে। এই আর্টের ঘরে যখন আপনারা ক্লিক দেবেন তখন একটি সফটওয়্যার ইনস্টল করতে বলবে। এটা অটোমেটিক মাইক্রোসফট থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করা হয়। এই কমান্ডটিকে ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে আপনাদের এই কমান্ড বক্সে একটি ওয়েট করতে হবে। ওয়েট করলে আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এখানে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখানে বেশ কিছু প্রতীক পাবো, আর ওই প্রতীকগুলো দিয়েই মূলত আমরা পেজ বর্ডার ব্যবহার করতে পারবো। তো দেখুন এখানে ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বেশ কিছু চিহ্ন প্রতীক এসে গেছে। আমরা চাইলে এই প্রতীকগুলো কিন্তু সুন্দরভাবে বেছে নিয়ে ইউজ করতে পারি। আপনারা সাদা কালো বা কালার যে কোনো ধরনের স্টাইল এখানে রয়েছে, আপনারা এই স্টাইলগুলোকে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সাজিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট দু একটি এক্সাম দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন যে এখানে বেলুন সিলেক্ট করে নেওয়ার পরে আমি যদি ওকে করে দিই তাহলে এই পেজের চারিদিক দিয়ে সুন্দরভাবে বেলুন সেট হয়ে গেল। তো এটাও কিন্তু একটি পেজ বর্ডারের মধ্যে। তো দেখুন আপনারা আরও ভালোভাবে এখানে খতিয়ে দেখবেন, কারণ আমি যদি এখানে বর্ডারের এই একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দিতে যাই তাহলে হয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তাই আপনারা একটু কষ্ট করে নিজ দায়িত্বে আপনারা এই বর্ডারের বিষয়গুলো একটু খতিয়ে দেখবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর বর্ডার আপনারা এখান থেকে ইউজ করে আপনাদের প্রয়োজনীয় পেজটিকে খুব সৌন্দর্য করে গড়ে তুলতে পারবেন। তো আশা করছি আপনারা এখানে বর্ডার এবং পেজ বর্ডার দুটি সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার যেটি দেখিয়ে দেবো সেটি শেডিং। দেখুন এই লেখাটির পিছনে যেমন সাদা অংশ রয়েছে, আমরা এই লেখাটিকে এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা অনুরূপভাবে ওই অপশনে চলে যাব। যাওয়ার পরে পাশেই দেখুন শেডিং নামে একটি অপশন রয়েছে। এই শেডিংয়ে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে হালকা কালার ব্যবহার করব। শেডিং সাধারণত হালকা কালার ব্যবহার করতে হয়, তাই আমি একটু হালকা কালার ব্যবহার করে হালকা কালার ইউজ করে সিলেক্ট করে নিয়ে আমি এখানে ওকে করে দিলাম। এরপরে ফাঁকা ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখাগুলো কালো, কিন্তু লেখার পিছনটা কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে। সো ওই অংশ পিছনের অংশ যে কালারটা আমরা করলাম এটিকে মূলত শেডিং কালার বলে। মনে রাখবেন সিলেকশনের কারণে যেমনটি এখানে এই বর্ডারটি বড় হয়েছে এবং এই বর্ডারটি ছোট রয়েছে, তেমনই শেডিংয়ের ক্ষেত্রেও একই বিষয় কিন্তু ঘটবে। যেমন আমি আবারও দেখে দিচ্ছি, এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মাথাটি এই কালো মাথাটি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমরা যদি এখানে শেডিংয়ে চলে আসি, শেডিংয়ে চলে আসার পরে আমরা যদি এবার কালারটি ইউজ করি, দেখুন পেজের এই মাথা থেকে এই মাথা অর্থাৎ বাম ডানে কতটা প্রশস্ত হয়ে গেছে। তো আমরা খুব সহজেই বর্ডার, পেজ বর্ডার এবং শেডিং কালার আমরা ব্যবহার করতে পেরেছি। তো বন্ধুরা আসলে আপনারা যদি আগ্রহ পোষণ করে এই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখেন তাহলে হয়তো এই ভিডিওগুলো আরও সুন্দরভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব।
আপনারা হয়তো এতে করে আরও দক্ষতা এবং নিজেকে বেকার মুক্ত করে তুলতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো এরপর দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।